দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ মিলছে না দেশের সার কারখানাগুলোতে। বড় মৌসুমে সারের অভ্যন্তরীণ সরবরাহ নিয়ে উদ্বেগ। 2025-26 অর্থ বছরের জন্য এডিপির আকার 30,000 কোটি টাকা কমালো সরকার। সবচেয়ে বেশি ব্যয় কমেছে স্বাস্থ্য আর শিক্ষায়। 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আটকে আছে 7%-এর নিচে। বিনিয়োগ কমার নেতিবাচক প্রভাব উৎপাদন ও কর্মসংস্থানে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। এলএনজির দাম বাড়িয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আশ্বাস দিলেও বাস্তবে তা মিলছে না সার কারখানাগুলোতে। এতে আসন্ন বড় মৌসুমে সারের অভ্যন্তরীণ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ নিশ্চিত না হলে ইউরিয়া উৎপাদন চাহিদার তুলনায় কমে আসবে। এমন অবস্থায় বড় মৌসুমে সারের উৎপাদন বাড়াতে সার কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বর থেকে মার্চ সময়কে ধরা হয় বোরোর পিক টাইম বা সর্বোচ্চ মৌসুম হিসেবে। এই সময়ে দেশে ইউরিয়ার চাহিদা প্রায় 15 লাখ টন। সেই চাহিদা পূরণে সার কারখানাগুলোর প্রতিদিন কমপক্ষে 197 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রয়োজন। যদিও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সার কারখানাগুলোতে গ্যাসের সরবরাহের অনুমোদন দিয়েছে 140 মিলিয়ন কিউবিক ফিট, যা চাহিদার তুলনায় 57 মিলিয়ন কিউবিক ফিট কম, যা দিয়ে দেশের 5টি সার কারখানার 4টি চালু রাখা সম্ভব হবে। এতে বড় মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন সম্ভব হবে না। 140 MMCF আমরা সকল কারখানা আমরা সারা বছর আমরা চালাতে পারবো না। সময় সময় আমাদের দুই একটা বন্ধ রাখতে হতে পারে। আর যদি আমরা সারা বছরই আমরা 5টি সার কারখানায় চালাতে চাই, তাহলে আমাদের পুরো 197 MMCF গ্যাস প্রতিদিনই দরকার। কারখানাগুলোতে যাতে গ্যাসের সরবরাহ বাড়ানো যায় সে লক্ষ্যে সম্প্রতি প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা করেছে বিইআরসি, যা কার্যকর হয়েছে 1 ডিসেম্বর থেকে। দাম বাড়ানোর আগে গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, দাম বাড়ানো হলে বাড়তি 7 কার্গো এলএনজি আমদানি করে সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে। এতে বছরে 20 লাখ টনের উপরে সার উৎপাদন সম্ভব। ফলে প্রতি কেজি সারের উৎপাদন খরচ পড়বে 49 টাকার মতো, যেখানে আমদানিতে ব্যয় হয় 67 টাকা। দাম বাড়ানোর পর প্রতিশ্রুত গ্যাস সরবরাহ সম্ভব হবে কিনা জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি বিইআরসি চেয়ারম্যান। গ্যাসের দাম বাড়ানোর পরও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন কমার পাশাপাশি আমদানি ব্যয় যেমন বাড়বে, তেমনি নষ্ট হবে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। এমন অবস্থায় বড় মৌসুমে সারের উৎপাদন বাড়াতে কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন বড় মৌসুমে যেন সারের সংকট তৈরি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। এটা করতে বলে যে লাভ হইতো যে আমার লোকাল ফ্যাক্টরি চলতো, এমপ্লয়মেন্টটা ঠিক থাকতো, আমি গ্যাসটা আমদানি করতাম ইনস্টেড অফ ফার্টিলাইজার, সেখানে আমার খরচ অনেক কমতো। কোনো অবস্থাতেই কৃষিতে ফার্টিলাইজারটা সাপ্লাইটাকে বন্ধ করা যাবে না। যদি আমার উৎপাদন না হয় তাহলে আমাকে আমদানি করে হলেও সাপ্লাইটা নিশ্চিত করতে হবে। এর আগে 2022 সালে একইভাবে গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বলে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 4 টাকা 45 পয়সা থেকে বাড়িয়ে 16 টাকা করা হয়। তখনও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করেনি বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। দাবি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থ বছরের জন্য 30,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা। সোমবার অর্থনৈতিক পরিষদ এনইসির সভা শেষে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। জানান, যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকার প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়েছে। সবচেয়ে বেশি কমানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। আমাকে বলেছে 20 মিনিট বললেই আজকে হবে। এক অর্থ বছরের সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা এবং বরাদ্দের খতিয়ান থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। কমানোর জন্য প্রতি বছরই অর্থায়নের নির্দিষ্ট সময় পর এডিপির আকার সংশোধন করে থাকে সরকার। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার পুনর্নির্ধারণ করেছে সরকার। এডিপির ব্যয় 30,000 কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন করা হবে 1,28,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে 72,000 কোটি টাকা। প্রকল্পগুলো অধিকাংশ যেগুলো একদমই গ্রহণযোগ্য না সেগুলো বাদ দিয়ে বাকি প্রকল্পগুলো সব গ্রহণ করার পরও কিছু থোক বরাদ্দ রয়ে গেছে এবং সেগুলো মিলিয়ে আমাদের এখন আর এডিপি 2 লাখ কোটি টাকা। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো।
পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, সবচেয়ে বেশি ব্যয় কমানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। এর মধ্যে স্বাস্থ্য খাতেই ব্যয় কমানো হয়েছে 13,430 কোটি টাকা। বিপরীতে ব্যয় বেড়েছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, বাসস্থান ও কমিউনিটি সুবিধায়। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প ধরা হয়েছে 1,330টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 11,000 কোটি টাকায় 8,000 কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষাতে আরও খারাপ, 13,000 কোটি টাকা থেকে 6,000 কোটি টাকায় নেমে এসেছে। উপদেষ্টা জানান, অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। 10 মন্ত্রণালয় থেকে মোট 12,000 কোটি টাকা কমানো হয়েছে। কোথাও থেকে কোনো অভিযোগ আসেনি বলেও জানান উপদেষ্টা। প্রকল্প পরিচালকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নানা দুর্নীতি যারা চলে গেছেন। নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। সরকারি ক্রয় নীতি 1 মাস আগে কার্যকর করা হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক মন্দাভাব রয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,942-এ। হাতবদল হয়েছে 352 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 140টির, কমেছে 175টির, আর অপরিবর্তিত আছে 78টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। শেষে আজ ইন্ডেক্স বেড়েছে 0.05%। দিনের শুরুতে বাজারে সেল প্রেসার লক্ষ্য করা গেলেও পরবর্তীতে মার্কেট নিচে থেকে রিকভারি করে। দিনের পুরোটা সময় জুড়ে বাজার আজ সাইডওয়েজ মুভমেন্টে ছিল। আজ দর বৃদ্ধি এবং দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় সমান সমান ছিল। ইন্স্যুরেন্স সেক্টরে বায়ারদের আজ শক্ত আধিপত্য লক্ষ্য করা যায়। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় 14.5% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। ওরিয়ন ইনফিউশন লিমিটেড আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পিপল লিজিং অ্যান্ড ফিন সার্ভিস লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। দেশে এখনো বাড়েনি বেসরকারি খাতের ঋণের চাহিদা। নভেম্বরে এ খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6.58%। সে হিসাবে টানা 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আটকে আছে 7%-এর নিচে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদ হার ও বিরূপ বিনিয়োগ পরিবেশের কারণে কমেছে ঋণের চাহিদা, আর এর প্রভাবে কমেছে বিনিয়োগ, যা নেতিবাচক প্রভাব ফেলছে উৎপাদন ও কর্মসংস্থানে। মত বিশ্লেষকদের। নতুন করে ব্যবসা শুরু করা কিংবা পুরনো ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন ব্যবসায়ীরা। তথ্য বলছে 2025 সালের নভেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.58%। তার আগের মাসে এই হার ছিল 6.23%। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়েছেন তারা। 15%, 16% ইন্টারেস্টে যে ঋণ নিবে সে ওই টাকা কোনোদিন ফেরত দিবে না, না দেওয়ার জন্যই সে নিবে। আর যারা ব্যবসা করার জন্য নিবে তারা কোনোদিন এত হাই ইন্টারেস্ট রেট দিয়া টাকা নেওয়ার প্রশ্নই আসে না। সুতরাং ক্রেডিট গ্রোথ তো দূরের কথা, এটা ডিক্লাইন হয়েছে, হচ্ছে এবং হবে কন্টিনিউয়াস, যদি ওই ইন্টারেস্ট রেট যদি ওখান থেকে নেমে না আসে। শুধু নভেম্বর নয়, বরং টানা 6 মাস ধরেই দেশের ব্যাংক খাতে কমছে বেসরকারি খাতের ঋণের চাহিদা। 2025-এর মে মাসের পর থেকে ঋণের প্রবৃদ্ধি নেমেছে 7%-এর নিচে। তথ্য বলছে, মে মাসে এ খাতের প্রবৃদ্ধি ছিল 7.17%। জুনে যা নেমে আসে 6.49%, জুলাইয়ে 6.52%, আগস্টে 6.35%, আর সেপ্টেম্বরে ঋণের প্রবৃদ্ধি আরও কমে নেমে আসে 6.29%। ঋণের চাহিদা কমতে কমতে অক্টোবরে পৌঁছায় 6.23%, যা কিনা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। সবশেষ নভেম্বরে চাহিদা কিছুটা বাড়লেও প্রবৃদ্ধি আটকে আছে 7-এর নিচে। আমি একটা ইনভেস্ট করে কিছু একটা করতে যাব, আমার বিদ্যুৎ নাই, আমার গ্যাস নাই, নতুন করে গ্যাসের কোনো কানেকশন নাই, তাহলে আমি কি কারণে গিয়ে আমি ইনভেস্ট করে ওই ইনভেস্টমেন্টটা আমি জলে ফেলবো? নতুন একটা সরকার না আসা পর্যন্ত, নতুন পলিসি না আসা পর্যন্ত
এরকম ডিক্লাইনিং টেন্ডেন্সিটাই চলতে থাকবে। বেসরকারি খাতে যদি ঋণ না হয়, অর্থাৎ সেক্ষেত্রে তারা হচ্ছে কি, তারা আপনার উৎপাদন বৃদ্ধি করতে খুব একটা আগ্রহী হচ্ছেন না, আবার নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না। ফলশ্রুতিতে তাহলে কিন্তু কর্মসংস্থানও কিন্তু কমে গেছে এবং আমাদের এখানটায় বেকারত্ব কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। কাজেই সবকিছু মিলিয়ে অর্থনীতি একটা নিচু পর্যায়ে রয়ে গেছে, যেখানটায় আমাদের প্রবৃদ্ধি খুব কম, অর্থনীতি অনেকটাই গতিহীন হয়ে পড়েছে। তথ্য বলছে সবশেষ 2024-এর জুলাইয়ে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে পৌঁছেছিল। সে সময় প্রবৃদ্ধি হয়েছিল 10.13%, আর শেষ হওয়া বছর 2025-এর ডিসেম্বর পর্যন্ত ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল 7.2%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের ল্যাবের পুরনো ও অকেজো যন্ত্রপাতির কারণে আমদানি ও রপ্তানি কৃষি পণ্যের মান পরীক্ষায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়, ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ঝুঁকি বাড়ছে ভাইরাসযুক্ত কৃষি পণ্য আমদানির। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফল, পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন কৃষি পণ্য ও বীজ আমদানি করা হয় বেনাপোল বন্দর দিয়ে। একইভাবে ভারতে রপ্তানি করা হয় সুপারি সহ বিভিন্ন কৃষজ পণ্য। এসব পণ্যের মান ও রোগ জীবাণু পরীক্ষা করা হয় বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রে। আমদানি ও রপ্তানিকারকদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি না থাকায় নমুনা পরীক্ষা ও ছাড়পত্র পেতে সময় বেশি লাগে। এতে যেমন বাড়ছে বন্দর খরচ, তেমনি নষ্ট হবার ঝুঁকিতে থাকে অনেক পণ্য। দীর্ঘদিন ধরে আধুনিক ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। খাদ্য পণ্যগুলো আসলে খাবার উপযোগী কিনা এবং বীজ জাতীয় যে সমস্ত পণ্যগুলো আসছে সেগুলো বাংলাদেশে তার ফসল হবে কিনা, সেই জন্য আমাদের একটা নিয়মই আছে আইপিতে, যে এই সমস্ত পণ্যগুলোর জন্য একটা রাসায়নিক পরীক্ষার প্রয়োজন। কাস্টমসের জন্য দরকার যে চিটাগাং এর মতো এখানেই সবই টেস্ট হবে, বাইরে কোনো কিছু যাবে না। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ল্যাবের জন্য নতুন করে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক মানের যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। ল্যাবটি আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হাতে নিয়েছে এবং এখানে জনবল 6 জন ইতিমধ্যে ডেপুটেশনে নিয়োগও করেছে এবং তারা তাদের প্রশিক্ষণ পেয়েছে। অচিরেই এটা এই কার্যক্রম আরো চলমান থাকবে। খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যিক কৃষির উন্নয়নে পার্টনার প্রকল্প ব্যবহার করা হয়। এই প্রকল্পের আওতায় 2023 সালে বন্দরে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের ল্যাব উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়, কিন্তু গেল 2 বছরে এই প্রকল্পের মাধ্যমে ল্যাবের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে 2028 সালে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকটের অজুহাতে ডিলার ও খুচরা বিক্রেতারা বাড়তি দাম নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার বাংলা বাজারে কয়েকজন ব্যবসায়ী গোডাউনে সিলিন্ডার মজুত করছে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করছে এমন অভিযোগে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। সে সময় কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেলেও একটি গোডাউনে মজুত সিলিন্ডার পাওয়া যায়। সেখান থেকে মাসুদ নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়। এদিকে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও আমদানি প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের নীতিগত সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করা হবে। এর ফলে আমদানিকারকরা সর্বোচ্চ 270 দিন মেয়াদে বাকিতে মূল্য পরিশোধের সুবিধা পাবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলার অনুযায়ী বাণিজ্যিক ঋণের পাশাপাশি আমদানিকারকেরা চাইলে বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন। একই সঙ্গে দেশের নির্ধারিত ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যাবে। তবে এসব ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালা ও ঋণ সংক্রান্ত সতর্কতামূলক নীতিমালা অনুসরণ করতে হবে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।